ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই, আগের বক্তব্য থেকে সরে এসে এখন বলছে সেরাম যে কোনো দেশ চাইলেই পাবে টিকা, জানালো দিল্লি। कोविन हमने बनाया भारत में है, लेकिन ये विश्व के लिए है। तो जो देश भी इसको इस्तेमाल करना चाहेंगे, भारत सरकार भी उनकी मदद करेगी। প্রতি ডোজ $2 টিকা কিনছে বাংলাদেশ সরকার। করোনা প্রকল্প বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। ভ্যাকসিন প্রয়োগে স্বাস্থ্যের নীতিমালা চূড়ান্ত। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সরকার যে চুক্তি করেছে যে সরকারের সঙ্গে আমরা বিশ্বাস করি আমরা চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রেই আজকে নাইকো দুর্নীতি মামলার বিচার, 31 বার পেছালো অভিযোগ গঠনের শুনানি। পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 7 জনকে তলব। যে জায়গায় স্টপিজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা, আবারও সড়কে আইন ভাঙার মহোৎসব, কঠোর হচ্ছে ডিএমপি। ভারত থেকে কোনো দেশে টিকা রপ্তানিতে বাধা নেই বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। আগের বক্তব্য থেকে সরে এসে মঙ্গলবার এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। একইভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশের টিকা সরবরাহে অঙ্গীকারবদ্ধ দিল্লি। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। অবশেষে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানির বিষয়ে ধোঁয়াশার অবসান হলো। রোববার সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানিয়েছিলেন, আগে দেশের চাহিদা পূরণ করে অন্তত 2 মাস পর ভারত করোনার টিকা রপ্তানি করবে। এরপর মঙ্গলবারই সুর পাল্টে বললেন, টিকা রপ্তানিতে কোনো বাধা নেই। তার বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে জানিয়ে মঙ্গলবার টুইট করেন তিনি। পুনাওয়ালা বলেন, বিশ্বের যে কোনো দেশে ভ্যাকসিন রপ্তানি করবে ভারত, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। দিল্লির এক সর্বভারতীয় চ্যানেলে তারই এক ইন্টারভিউর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। 2 দিন পর নিজেই টুইট করে সেই বিতর্কের আগুনে জল ঢাললেন। তারই বক্তব্যের সুরে সুর মেলালো ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য সচিব বলেন, এই টিকা শুধু ভারতের নয়, যে কোনো দেশ চাইলে নিতে পারবে। कोविन हमने बनाया भारत में है, लेकिन ये विश्व के लिए है। तो जो देश भी इसको इस्तेमाल करना चाहेंगे, भारत सरकार भी उनकी मदद करेगी। এদিকে বাংলাদেশেও যত দ্রুত সম্ভব টিকা সরবরাহে অঙ্গীকারবদ্ধ ভারত সরকার বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আর আগামী 10 দিনের মধ্যে ভারতের সব জায়গায় টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। সোহার, নিশ্চয়ই আপনি কালকে ভারতের প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে তখন ভারতের এই দুটো ভ্যাকসিন আসলে মেড ইন ইন্ডিয়া এবং তখনই ভারত অবদান রাখবে, এমনটাই কিন্তু কালকে প্রধানমন্ত্রীর ভাষণে পরিষ্কার হয়ে গিয়েছিল। এবং আজকে দুপুরবেলা যখন আদর পুনমল টুইট বার্তায় আরো পরিষ্কার করলেন যে বাংলাদেশের সঙ্গে যে ভ্যাকসিন বিনিময়ে যে জটিলতা রয়েছে সেটি আসলে ঠিক নয়, আন্তর্জাতিকভাবে ইচ্ছে করলেই সিরাম ইনস্টিটিউট বাংলাদেশে রপ্তানি করতে পারবে। তার পরবর্তীতে দেখা গিয়েছে ভারতীয় গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র সচিব পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের সঙ্গে যে গভর্নমেন্ট G2G যে চুক্তি হয়েছে সেই চুক্তির ভিত্তিতে ভারতের ভ্যাকসিন বাংলাদেশি কিন্তু আগে পাবে। একদম পরিষ্কার করে বলেছেন যে ভারতের যে ভ্যাকসিন সেটি কিন্তু G2G ভিত্তিতে
বাংলাদেশের জনগণই আগে পাবে, এটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে বাণিজ্যিকভাবে যে বিনিময় দেয়া আর কি, বাণিজ্যিকভাবে এই বাংলাদেশের জনগণই আগে পাবে, এটা কিন্তু তিনি নিশ্চিত করছেন। এবং তিনি এটাও বলেছেন যে বাণিজ্যিকভাবে যে বিনিময় দেয়া আর কি, বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন নিয়ে যে বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক যে বিভিন্ন বেসরকারি ভাবে যে দেয়ার, সেটা কিন্তু আগে সরকারি ভাবে দেওয়ার পর যখন বেশি মাত্রায় ভ্যাকসিন উৎপাদন হবে ভারতে, তার সেইভাবে তখন কিন্তু বেসরকারি ভাবে দেওয়া যাবে। সুতরাং এটা এখানে পরিষ্কার যে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে যে ভ্যাকসিন নিয়ে চুক্তি করেছে, সরকারি পর্যায়ে যে চুক্তি হয়েছে সেটি শতভাগ বাস্তবায়ন হবে। এবং ভারতের ভ্যাকসিনেশন কার্যক্রমের সঙ্গে সঙ্গেই হয়তো খুব শিগগিরই বা ভারত থেকে ভ্যাকসিন বাংলাদেশে কিন্তু পাঠানো হবে। এমনটাই কিন্তু অন্ততপক্ষে আজকের যে দিল্লির যে বিভিন্ন সূত্র সেটি কিন্তু আমাদের কাছে নিশ্চিত করেছে। তো এর আগে যে ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশাটা কিন্তু এর আগে সিরাম ইনস্টিটিউটের নির্বাহী আদর পুনাওয়ালা উনি কিন্তু সেই যে ধোঁয়াশা সেটি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তো নাবিলা, এই ছিল ভারতের ভ্যাকসিন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেই আমার বিভ্রান্তি কেটে যাওয়ার আমার কাছে থাকাটা সবশেষ। ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে সর্বশেষ জানাতে কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। টিকা কেনার জন্য বাড়ল কোভিড-19 মোকাবেলা প্রকল্পের বরাদ্দ। ৫,৬৫৯ কোটি টাকা বাড়িয়ে একনেকের প্রকল্পটি সংশোধন করে জরুরি ভিত্তিতে এই অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। প্রতি ডোজ $2 দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার। শুধু টিকা কেনায় ব্যয় হবে ৪,২৪২ কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। করোনায় বিপর্যস্ত বিশ্বের মতো বাংলাদেশেও সবচেয়ে আলোচিত প্রশ্ন, কবে পাওয়া যাবে ভ্যাকসিন? এবার কিছুটা স্বস্তির বার্তা এলো মঙ্গলবারের একনেক সভা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুরানো প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেয়া হয় ৫,৫০০ কোটি টাকার করোনা মোকাবিলা প্রকল্পটি। মন্ত্রণালয় জানায়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে $2 দরে কেনা হবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন। আমাদের লক্ষ্য হলো 13,76,00,000 লোককে টিকার আওতায় আনা। 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে এই টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। প্রতিটা ভ্যাকসিনের দাম $2 করে ধরা হয়েছে। কোভ্যাক্স বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করে $6 থেকে $10 ধরা হয়েছে প্রতি ডোজ ভ্যাকসিনের দাম। একদিকে বিশাল বরাদ্দ, অন্যদিকে জনস্বাস্থ্য সুরক্ষা, এই দুই কারণে প্রকল্পটি বাস্তবায়নে সতর্ক সরকার। এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন প্রেসে বিভিন্ন জায়গায় এসছে। তো আমাদের সরকার যে চুক্তি করেছে যে সরকারের সঙ্গে, আমরা বিশ্বাস করি আমরা চুক্তিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মানা হবে, যাতে দাম নিয়ে নয়ছয় না হয়। এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। মন্ত্রণালয় বলছে, অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন বিদেশগামী শ্রমিক, সামরিক সদস্য, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা। বিদেশ থেকে ঋণ হিসাবে নিব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতিতেই পেরিয়ে যাবে আরও 2 মাস। প্রাথমিক পর্যায়ে মাত্র 3% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে, এমন সব সুপারিশ সহ দেশে ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। কয়েকটি দেশ এর মধ্যেই টিকার সফল প্রয়োগ শুরু করেছে। অক্সফোর্ডের টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হলেও বাংলাদেশও অপেক্ষায়। এর মধ্যেই মঙ্গলবার সকালে টিকা প্রয়োগ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিল স্বাস্থ্য অধিদপ্তর। 137 পৃষ্ঠার এই নীতিমালায় ভ্যাকসিন প্রয়োগ তদারকি করতে আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলা হয়, ভ্যাকসিন আসার পরও লোকবল নিয়োগ, কারিগরি সহায়তা, কাগজপত্রের প্রস্তুতি সহ বিভিন্ন কাজে পেরিয়ে যাবে আরও 8 সপ্তাহ। যখন আমাদের কাছে ভ্যাকসিন আসবে তখনই আমরা ভ্যাকসিন প্রদান যাতে করতে পারি সেই ধরনের প্রিপারেশন আমাদের আছে। আমরা তার আগে থেকে কিন্তু সব ব্যবস্থা করে রাখছি। ভ্যাকসিন কিন্তু এখনও আমাদের দেশে আসেনি, কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু আমরা চূড়ান্তভাবে নিচ্ছি। প্রথম ধাপে 3% বেশি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে না, তবে ধীরে ধীরে বাড়ানো হবে এই সংখ্যা। এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফাইনাল করতে পেরেছি। আমাদেরকে এমনভাবে প্রস্তুত হয়ে থাকা উচিত, যেটা বিশ্বের অন্যান্য দেশে হয়েছে, যে যেদিন ভ্যাকসিন পেয়েছি তার পরের দিন যেন আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি।
এই নীতিমালার বড় একটি অংশ জুড়ে গুরুত্ব দেওয়া হয়েছে টিকা নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঘরেই শিশুদের পড়াবে রোবট। একটি কবিতা শোনাও। পারিব না কালীপ্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবেন না। বাংলা ইংরেজি দুই ভাষাতেই ছড়া শোনাবে এডুবট। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষে। রাতের সময় আরও থাকছে 10 প্রতিষ্ঠানকে ভারত থেকে চাল আমদানির অনুমতি, 1 মাসের মধ্যে বাজারজাত করা কঠিন বলছেন আমদানিকারকরা। ধানের দাম কমার শঙ্কা কৃষকের। এক যুগের বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 আসামির বিচার শুরু হয়নি। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবীর অভিযোগ, এই অচলাবস্থা উদ্দেশ্যমূলক। আর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন অসুস্থতার কারণেই হাজির হতে পারছেন না তিনি। একে একে পেরিয়েছে 14 বছর, শুরু করা যায়নি নাইকো দুর্নীতি মামলার বিচার। মঙ্গলবার আসামি বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয়ার কথা ছিল। এদিনও অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন। আর 31 বারের মতো শুনানি পেছানোর আবেদন তার আইনজীবীর। আবেদনের শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান 19 জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। গেল 2 বছর ধরে বেগম জিয়ার আইনজীবীরা লাগাতার সময় আবেদন করে আসছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। দীর্ঘ প্রায় 3-4 বছর থেকে এই 4 শুনানির জন্য, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার 4 শুনানির জন্যই তারা সময় নিয়ে যাচ্ছে। এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি, মক্কেল অসুস্থ হওয়াতেই আদালতে আসতে পারছেন না। তিনি সাংঘাতিকভাবে অসুস্থ এবং এই অসুস্থতার কারণে তিনি ঘরের বাইরে কোথাও যেতে পারেন না, কোনো আত্মীয় স্বজন কারোর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত তিনি করতে পারছেন না। এই অসুস্থ জীবন যাপন করছেন একজন মানুষ, সেই মানুষ তো আদালতে গিয়ে মামলা মোকাবেলা করা কোনো কারণেই সম্ভব না। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। 5 জন ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। পিকে হালদারের 7 সহযোগীকে আগামী 11 থেকে 13 জানুয়ারি পর্যন্ত দুদকে তলব করা হয়েছে। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, 4টি আর্থিক প্রতিষ্ঠানকে পথে বসিয়ে 3,500 কোটি টাকা নিয়ে ফেরারে আসামি তিনি। তাকে ধরতে আদা জল খেয়ে নেমেছে সবাই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই তার সহযোগীদের দিকে এখন নজর দুদকের। ইন্টারন্যাশনাল ও পিপুলস লিজিং এ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরাও আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা একটি তালিকা দিয়েছেন আদালতে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও ইন্টারন্যাশনাল লিজিং এর চেয়ারম্যান সাবেক সচিব এনআই খান, পিকের বান্ধবী সহ 25 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চান তারা। সবসময় শুনছি যে এই নামগুলো জড়িত, সেই নামগুলো আমরা তাদের কাছে দিয়েছি, তারা কেউ বিদেশ যেতে পারবে না। আদালত তাদের আবেদন আমলে নিয়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। বলা হয়েছে দুদক চাইলে তাদের যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। গত সপ্তাহে পিকে হালদারের 2টি ফ্ল্যাট ও 6 একর জমি। রাতের সময় আরও থাকছে, করোনায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা, কমেছে জাহাজ আসার সংখ্যাও, বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। বছরের শুরু থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একে তো নগর জুড়ে উন্নয়নের কাজ চলায় রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ, তার উপর স্কুল কলেজ বন্ধ থাকার পরও দিনভরই থাকছে ভয়াবহ যানজট। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমি আপনাকে হাত দেখাচ্ছি, আপনি দাঁড়াবেন না কাইন্ডলি একটু? ঠিক আছে, এটা তো আপনার রং, তাই না?
বছরের দ্বিতীয় দিন শনিবার, তাই রাস্তা ফাঁকা, তারপরও উল্টো পথে চলছে গাড়ি। না দাঁড়িয়ে উল্টা মনে করেন জোরে হাসতেছিলেন, কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখে, আমি তো আপনার হাতে দাঁড়াবো না, আমি তো আপনাকে দাঁড়াতে অনুরোধ করার পরও না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা। শেষমেশ স্বীকারও করলেন কাজটা বেআইনি ছিল। তো সেটা কি মানে ভুল ছিল আপনার? অবশ্যই ভুল ছিল। শুধু তিনি নন, পান্থকুঞ্জ পার্ক লাগোয়া সড়কটি দিয়ে সার্কফোয়ারার সড়কে সেদিন 2 ঘন্টায় উল্টো পথে প্রাইভেট কার গিয়েছে 27টি, মোটরসাইকেল অসংখ্য। আমি আর বুঝি নাই। সবারই উত্তর সময় কম কিংবা সহজ অজুহাত বুঝতে পারেননি। আমার কিছু উল্টা মানে আমার সামনে আরো 2টা গাড়ি ছিল। আচ্ছা ভাই, এটা দেখেন না। ট্রাফিক পুলিশ এই অপরাধে জরিমানাও করছেন, কিন্তু তারপরও বিকার নেই কারো। কেটে গেল ব্যক্তিগত জানের কথা। গণপরিবহনও চলছে যে যার মতো। বাস দাঁড়ানোর জন্য নির্ধারিত বাস পেতে দাঁড়ায় না বাস, যাত্রী উঠছেন মূল সড়কেই। আইন যেমন মানছেন না পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীরাও নির্বিকার। যে জায়গায় স্টপিজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। ওদিকে বেড়িবাঁধে চলছে ফিটনেসহীন লক্কর চক্কর বাস ও লেগুনা। সেসব কারণে করোনার মধ্যেও সড়কে ঘন্টার পর ঘন্টা তৈরি হচ্ছে জানের জটলা। যখন স্কুল কলেজ খুলবে তখন তো আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে। ডিএমপি কমিশনার বলছেন, নতুন বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাবেন তারা। আমরা সর্বোচ্চ জরিমানার দিকে যাব। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু টেকসই সমাধান পেতে হলে সমন্বিতভাবে বহু কাজে হাত দিতে হবে। যে বাসকে কোম্পানি ভিত্তিক করে সুশৃঙ্খল করা, রিকশাকে সংখ্যাগত নিয়ন্ত্রণ করা, ট্রিম করে নিয়ে আসতে হবে হাতির ঝিলের মতো। ওখানে পুলিশ লাগে না। হাতির ঝিল হতে পারে এই পরিকল্পিত সড়কের একটি সফল উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী আইন মানাতে নাগরিকদের বাধ্য করবেন, সেটি যেমন সত্য, তেমনি এটিও সত্য যে নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তবে বিজ্ঞান ভিত্তিক পরিবহন সিস্টেম গড়ে তোলা এসবের চেয়ে অনেক বেশি জরুরি। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। মাত্র 1.5 ঘন্টায় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের মানুষ। নৌরুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। শর্টকাটে বাড়ি যেতে ঢাকা থেকে পাবনা, নাটোর সহ উত্তরাঞ্চলের প্রায় 28টি জেলার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এভাবেই ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার কাজিরহাট ও নগরবাড়ি ঘাটে যাচ্ছেন। তাদের দাবি, বঙ্গবন্ধু সেতু হয়ে সড়ক পথে পৌঁছাতে যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, নদীপথে সেখানে লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা। উত্তরাঞ্চলবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে প্রায় 20 বছর পর আরিচা কাজিরহাট ফেরি রুটটি চালু করতে যাচ্ছে নৌ মন্ত্রণালয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায় 14 কিলোমিটার দীর্ঘ পথটির 2 পাড়ে ঘাট তৈরির কাজ প্রায় শেষ। সরকারের এমন উদ্যোগে আশায় বুক বেঁধেছেন যাত্রীরাও। পাবনা থেকে বঙ্গবন্ধু সেতু ঘুরে যেতে কমপক্ষে 7 ঘন্টা সময় লাগে। ফেরিঘাট যদি চালু হয় তাহলে অবশ্যই সময় লাগবে কম। বিএনপিটিএ জানায়, ফেরিতে এ পথ পাড়ি দেওয়া যাবে 1 থেকে 1.5 ঘন্টায়। চলতি মাসের 20 তারিখে এই রুটটি চালুর আশা সংস্থাটির। একটা ফেরি চলতে 6 ফুট পানি হলেই হয়। এটা আমরা এই মাসের শেষের মধ্যেই, মানে জানুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে আশা করি ইনশাল্লাহ আমরা ফেরিঘাটটা উদ্বোধন করতে পারবো। তবে যমুনা নদীতে 20 থেকে 25টি চর ও প্রচণ্ড নাব্য সংকট মোকাবিলা করে রুটটি সচল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু সেতু চালুর পর 2002 সালে নাব্য সংকটের কারণে দেশের সবচেয়ে পুরাতন এই ফেরি রুটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আশায় বুক বাঁধা এলাকার মানুষজন এখন তাই বলছেন, এই রুটটি ফের চালু হলে শুধু তাদের যাতায়াতেই সময় বাঁচবে না, অর্থনৈতিকভাবেও কর্মচাঞ্চল্য ফিরে আসবে পুরো উত্তরাঞ্চলে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, যমুনা নদী, পাবনা। চালের বাজার স্থিতিশীল রাখতে দেশের 10টি প্রতিষ্ঠানকে ভারত থেকে 1,05,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে 30 দিনের মধ্যে আমদানি করা চাল বাজারজাত সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে গত 27 ডিসেম্বর চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর বৈধ আমদানিকারকরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। যাচাই বাছাই শেষে তার মধ্য থেকে 10টি প্রতিষ্ঠানকে 1,05,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
তবে বরাদ্দকৃত ইস্যুর এক সপ্তাহের মধ্যে এলসি খুলে খাদ্য মন্ত্রণালয়কে জানানো ও এলসি খোলার 30 দিনের মধ্যে চাল বাজারজাত করা সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তবে আমদানিকারকরা বলছেন শর্ত অনুযায়ী সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাল বাজারে আনা কঠিন। ভারতের রাস্তাটা ওই পাশে সরু, বাংলাদেশে হিলিস্থল বন্দরের এই পাশে রাস্তা সরু, অন্যান্য পণ্য আছে, যানজট প্রায় লেগে থাকে। এই জন্য সময়ের মধ্যে চালটা আমরা পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারবো কিনা এটি আমাদের একটু সন্দেহ আছে। সরকার যদি এটা 2 মাসের জন্য করে দিলে আমাদের জন্য একটু সুবিধা বা ইম্পোর্টারের ভালো কাজটা করতে পারবে। কৃষকরা বলছেন ভরা মৌসুমে চাল আমদানির কারণে ধানের দাম কমবে, এতে লোকসানের মুখে পড়বেন তারা। সরকার যদি চাউল আনে তো কৃষকেরা মারা যাবে, আর যদি এখানে সরকার যদি ধান চাষ করার পদ্ধতি দেয় তাহলে কৃষকেরা লাভবান হবে। বিদেশ থেকে যদি চাল দিয়ে আসা যদি আমদানি করে যদি আমাদের ক্ষতি হয়ে যায় তাহলে হয়তো মূল্য দাম পাবো না। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে চলতি মৌসুমে সর্বোচ্চ 6 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিবে সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। করোনা সংক্রমণে আমদানি রপ্তানি বিপর্যয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিটকে পড়ার শঙ্কায় চট্টগ্রাম বন্দর। 2019 সালের তুলনায় 20 সালে অন্তত 2.5 লাখ কন্টেইনার কম হ্যান্ডলিং হয়েছে। সে সাথে কমেছে জাহাজ আসার সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2020 সালে কন্টেনার হ্যান্ডেলিং করেছে 28,39,977 টিউএস, অথচ 2019 সালে 30,88,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা যেহেতু এখন অলরেডি আগের মোডে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী বছর বা 2021 সাল আমাদের ইনশাল্লাহ ভালো হবে। করোনা সংক্রমণের প্রভাবে জাহাজ এসেছে 3,728টি, অথচ 2018 এবং 19 সালেও এর চেয়ে বেশি জাহাজ বন্দরে এসেছিল। প্রতিটা স্টেক হোল্ডার যদি আমরা একসাথে যদি ইনিশিয়েটিভ নিই, অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। বাংলাদেশে করোনাকালীন চূড়ান্ত সময় মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। তার বিপরীতে জাহাজ আসার পরিমাণ ছিল অনেকটা কম, আর বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। 2019-এও আমাদের গ্রোথ অনেক ভালো, আমরা আগামীবারও আমরা র্যাঙ্কিংয়ে থাকব। তবে ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময়ে সব বন্দরগুলাই প্রবৃদ্ধি কম ছিল, তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দর র্যাঙ্কিংয়ের নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বাল্ক পণ্য আসায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ছোট্ট শিশুকে স্বরবর্ণ শেখাতে লাগবে না গৃহশিক্ষক, এমনকি যেতে হবে না স্কুলেও। ঘরে শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত পড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এডুবট। এডুবটের উদ্ভাবকের দাবি, রোবটটিতে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণীর সব বইয়ের ডেটা। শুভ খানের রিপোর্ট। আসসালামু আলাইকুম, আমি এডুবট। শুধু সৌজন্য বোধ কিংবা নিজের পরিচয় নয়, শিশুকে নার্সারি থেকে 5ম শ্রেণীর বইয়ের ছড়া কিংবা গল্পও শোনাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি। একটি কবিতা শোনাও। পারিব না কালী প্রসন্ন ঘোষ, পারিব না একথাটি বলিও না, কেন পারিবেন না তাহা ভাব একবার। শুধু বাংলা নয়, ইংরেজিতেও সমান পারদর্শী এডুবট, বলতে পারে জোকসও। গাণিতিক প্রশ্নের জবাবও দেয় নির্ভুলভাবে। ক্যালকুলেট 30 - 1 রিজাল্ট 29.0। এখানেই মুগ্ধতার শেষ নয়, আপনার শিশুকে আনন্দ দিতে শেখাবে নাচও। বিশেষ এই রোবটের উদ্ভাবক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটির শিক্ষার্থী আহসানুল আকিব জানালেন, এডুবটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যোগ হয়েছে এপিআই প্রযুক্তির, যা ভয়েস কমেন্টকে টেক্সট আকারে পৌঁছে দেয় এডুবটের কাছে। এছাড়া রোবটটিতে কিউআর দেয়ায় কোনো তথ্য না জানলে তা গুগলে সার্চ করবে, গুগল থেকে টেক্সট নিয়ে ভয়েসে রূপান্তর করে সঙ্গে সঙ্গে বলে দেবে। আমরা এটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফেস ডিটেকশন, অর্থাৎ যাকে আমি এই রোবটটা দিব, যাদের কাছে রোবটটা থাকবে তাদেরকে সে চিনতে পারবে এবং তাদের নাম ধরে রাখতে পারবে। সাপোজ 1000 যখন বানাবো তখন আমরা প্লাস্টিক মোল্ডে করব, যখন এটার প্রাইস হয়তো বা 500 সামথিং
এরকম হবে। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় রেখে রোবোটিক্সে সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। রোবোটিক্স পলিসি আমরা তৈরি করেছি, এগ্রিকালচার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এই জায়গাগুলোতে আমরা আমাদের সক্ষমতাটা তৈরি করছি। এডুবটের পাশাপাশি রেস্টুরেন্টের জন্য 4টি বাণিজ্যিক রোবটের অর্ডার এসেছে বলেও জানান তরুণ এই উদ্ভাবক। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরে বের হবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই, এখন বলছে সেরাম। যে কোনো দেশ চাইলেই পাবে টিকা। দেশে করোনা প্রকল্পে বরাদ্দ বাড়ল 5,500 কোটি টাকা। বেগম জিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রে আটকে নাইকো দুর্নীতি মামলার বিচার। 31 বার পেছালো অভিযোগ গঠনের শুনানি। এবং পিকে হালদারের 3600 কোটি টাকা পাচার ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 7 জনকে তলব। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।